বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচ থেকে আসতেছে শকিং একটা নিউজ, যেটা শুনলে আপনারা সবাই রাগ করতে পারেন। এবং বার্সেলোনা রিয়াল মাদ্রিদের অন দা পিচ তো মারামারি থাকেই, মাঠের বাহিরেও যে তাদের মারামারি আছে ওইগুলো আজকেও এক্সপ্লেন করবো। পাশাপাশি রাফিনহাকে সাইন করার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড উঠে পড়ে লাগছে, সবকিছু আজকের ভিডিওতে এক্সপ্লেন করব। লাস্ট কবে এত নিউজ আমি এক ভিডিওতে কভার দিচ্ছি আমার মনে নাই। সো আজকের ভিডিওর মধ্যে কিন্তু নিউজ দিয়ে ভরপুর। সো দেরি না করে শুরু করা যাক। প্রথমে ইন্ট্রোটা তো নিয়ে নেই। হ্যাঁ, হ্যালো, কি অবস্থা সবাই? সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে। দেরি না করে শুরু করা যায়। তো প্রথমে বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচ দিয়ে শুরু করে আজকে সন্ধ্যায় বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচটা শুরু হতে যাচ্ছে। এন্ড এখান থেকে আপডেট আসছে কি জানেন? আমাদের কোচ, আমাদের গরিবের পেপ গার্দিওলা বলেন, সবকিছুর একটা মিশ্রণ আছে না, ওইটা আর কি। সো পেপ গার্দিওলা সিদ্ধান্ত নিছে, যতটুকু আর কি নিউজ পাইলাম আমি দেখা, যে পেপ গার্দিওলা নাকি আমাদের পেপ গার্দিওলা আর কি আগামীকাল সমিত সুম এবং জায়ান আহমেদকে নাকি শুরুর 11-এই রাখবে না, স্টার্টিং 11-এই নাকি রাখবে না। এক্সাম্পল কি, কারণ কি, রিজন কি? সমিত সুমকে না রাখার রিজন কি? সমিত সুম নাকি আইসা প্রপার ট্রেনিং করতে পারে নাই এই দলের সাথে। হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান? এটা কোন ধরনের লজিক হলো? সমিত সুম ট্রেনিং ছাড়া যদি 1 মিনিটও ট্রেনিং না করে, স্টিল বাংলাদেশের আমাদের লোকাল যে ফুটবল আছে প্রত্যেকটা থেকে বেটার, কিন্তু সেই জায়গায় আমাদের কোচ গরিবের পেপ গার্দিওলা এন্ড জায়ান আহমেদকে বলতেছে জায়ান আহমেদের নাকি ফার্স্ট টিমের মধ্যে এক্সপিরিয়েন্স নাই। ভাই, আমরা লাস্ট আন্ডার-23 ম্যাচের মধ্যে দেখছি যে কি রকম প্লেয়ার কোথায় থেকে খেলে আসছে, কি খেলতেছে তা দেখার দরকার নাই ভাই। বিদেশি প্লেয়ার হোক যাই হোক, লাস্ট আন্ডার-20 স্পেলের মধ্যে কিন্তু আমরা দেখছি ওই কিরকম খেলে। সো ন্যাশনাল টিমে খেলার ওর অনেক এক্সপিরিয়েন্স আছে, ফার্স্ট টিমে না খেলুক আন্ডার-20 টিমে খেলছে। এন্ড দলের সাথে কিন্তু শুরু থেকে, ক্যাম্পের শুরু থেকে দলের সাথে আছে, সে ট্রেনিং করতেছে। আই থিঙ্ক হি শুড স্টার্ট জায়ান আহমেদ এন্ড অবশ্যই তো সমিত সুমকে। মানে এইটা যদি না হয়, বিশ্বাস করেন এই ওরে কিন্তু গালি দেওয়া লাগে। এই পেপ গার্দিওলার জন্য কিন্তু আমরা লাস্ট 2টা ম্যাচ কিন্তু ইন্ডিয়ার সাথে ড্র করতে হয়েছে, ইন্ডিয়ার সাথে জামাল ভুঁইয়াকে নামাই নাই, মানে ওই ম্যাচের মধ্যে। এন্ড সিঙ্গাপুরের ম্যাচও জামাল ভুঁইয়াকে নামাই নাই। পাশাপাশি আরো অনেক সিদ্ধান্ত আসছিল যেগুলো নিয়ে এই ভিডিওতে বলতে গেলে ভিডিও আধা ঘন্টা লং হয়ে যাবে। সো এত লং না করি। এন্ড এইটা আর কি আজকের ম্যাচ থেকে আপডেট দেওয়া ছিল। এন্ড আজকের ম্যাচ যারা দেখতে যাইবেন, প্লিজ আপনারা আপনাদের শৃঙ্খলা বজায় রাখবেন এন্ড আমাদের দলকে জান প্রাণ দিয়া সাপোর্ট দেওয়া যাবেন। ভাই, আমি নিজের দেশে নাই, না হইলে আমি পাশাপাশি আরো 10-15 জন নিয়ে হইলেও আমি গিয়ে ম্যাচটা দেখতাম। সো যারা ম্যাচটা দেখবেন, শুভকামনা রইল আপনার জন্য এন্ড বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল। এন্ড বাংলাদেশ ফুটবলের জন্য আরো একটা সুখবর, আমাদের বাফুফে প্রেসিডেন্ট তাবিত আউয়াল ফিফার ফুটবল টেকনোলজি ইনোভেশন এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটি এর সদস্য হিসেবে মনোনীত হয়েছে আমাদের ভেরি ওন বাফুফে প্রেসিডেন্ট তাবিত আউয়াল। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা আমাদের ফুটবলে কি ইম্প্যাক্ট রাখবে, হিউজ ভাই, হিউজ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ ফুটবল। মানে গ্লোবাল ফুটবলে ফিফার উপরে তো আর কোনো সংস্থা নাই, রাইট? ফিফা ইজ মানে আমাদের এই ফুটবলের গভর্নর বডি হচ্ছে ফিফা। সো ফিফার মতো একটা জায়গায়, ফিফায় এরকম একটা পজিশনে আমাদের ভেরি ওন প্রেসিডেন্ট থাকা মানে হয়েছে আমাদের ফুটবল আগায়া যাওয়ার একটা আশার আলো। সো আমি এটা খুবই হোপফুল এটা নিয়ে। এন্ড তাবিত আউয়াল ভাইকে আমার পক্ষ থেকে শুভকামনা রইল, শুভেচ্ছা জানাইলাম আমি। সো গোয়িং অন টু আওয়ার নেক্সট নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ, ইউরোপিয়ান নিউজ। প্রথমে বলি, বার্সেলোনা থেকে রাফিনহাকে সাইন করতে চাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এন্ড তারা নাকি 120 মিলিয়নের একটি অফার দেওয়ার চিন্তাধারা করতেছে। এই নিউজটা আমি প্রথমে আমাদের দেশি কয়েকটা আমাদের ফ্যান পেজ আছে বার্সার, ওইগুলাতে আমি দেখি প্রথমে, টু বি অনেস্ট। তারপরে আমি একটু চেক করার চেষ্টা করি, ক্রস চেক করে তারপরে দেখি যে না, জিনিসটা সত্যি। ভাই, রাফিনহা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বাট 120 মিলিয়ন হইলে আমি বিক্রি করে দিব ভাই, সত্যি বলেন, আমি বিক্রি করে দিব। রাফিনহাকে বিক্রি করে 120 মিলিয়ন দিয়ে কি করবো? আলভারেজকে কিনবো। হ্যাঁ, সিরিয়াসলি ভালো একটা কথা, আলভারেজকে কিনবো, রাফিনহাকে বিক্রি করে, যদি আর কি জিনিসটা সত্য হয়। এন্ড রাফিনহার জায়গার মধ্যে খেলার জন্য অলরেডি কিন্তু রাশফোর্ড আছে, রাশফোর্ডকে আগামী সিজনে আমরা হয়তো 35 মিলিয়ন দিয়ে কিনতে পারবো, সমস্যা নেই। এন্ড যদি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে নেগোশিয়েট করে, আই থিঙ্ক বার্সা অলরেডি এটা প্ল্যান করতেছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে নেগোশিয়েশন করার এই সিজন পরে আর কি।
এই মার্কাস রাশফোর্ডকে 30 মিলিয়নের ভিতরে কোনোভাবে কি সাইন করা যায় কিনা। সো দেখা যাক, এই জিনিসটা আমি হোপফুল। এন্ড রাফিনহার বিষয়টা আর কি আপনারা জানালাম, এটা একটা আপাতত জাস্ট একটা রিউমার্স, আগামী ট্রান্সফার উইন্ডোতে দেখা যাক কি হয়। এন্ড রাফিনহার কিন্তু কন্ট্রাক্ট অনেক লম্বা আছে, আগামী 2030 সাল পর্যন্ত। এন্ড বার্সা থেকে কিন্তু আরো একটা রিউমার্স আসছে, এটা ইয়ং বর্তমানে লেভান্তেতে আছে, ভিলারিয়াল থেকে গেছে আর কি। সো এটা ইয়ং লেভান্তের থেকে, এটা ইয়ং নাকি বার্সার রাডারের মধ্যে আছে, বার্সা নাকি এটা ইয়ং সাইন করতে যাচ্ছে। মানে এখনো কনফার্ম না, বাট কথাবার্তা আর কি গুঞ্জন গাঞ্জন চলতেছে। এখন এটা ইয়ংকে সাইন করার পিছনে কারণ কি? ওর রিলিজ ক্লজ অফিসিয়ালি, ওর কন্ট্রাক্টের মধ্যে রিলিজ ক্লজ হচ্ছে 30 মিলিয়ন, আই গেস সো 30 মিলিয়ন। বাট এখানে একটা হেরফের আছে, ভিলারিয়াল তাকে বিক্রির সময় তার রিলিজ ক্লজের মধ্যে নাকি একটা তার কন্ট্রাক্টের মধ্যে একটা আর কি ক্লজ রেখে দিছিল যে 15 মিলিয়নের মতো যদি কোনো ক্লাব তাকে কিনতে অফার করে, তাহলে নাকি লেভান্তে তাকে বিক্রি করতে বাধ্য, নয়তো ভিলারিয়ালকে তারা লেভান্তে আর কি ভিলারিয়ালকে জরিমানা দেওয়া লাগবে। সো বার্সা চাইলে সাইন করতে পারে ভিলারিয়াল। আমার আসলে এই প্লেয়ারকে এটা ইয়ংকে এখন পর্যন্ত তেমন ভাবে দেখা হয়নি লেভান্তের ম্যাচে, আমার সঠিক আমি খেয়াল করিনি। আজকে এই নিউজটা আসার পরে আর কি আমি জাস্ট এটা ইয়ংকে আমি এই জন্য আপনি আমার বলতে পারেন যে ফুটবল নিয়ে দেখো আর এটা ইয়ংকে চিনো না, এটা বলতে পারেন, বাট আমি এতটা আর কি চিনি না এটা ইয়ংকে, ওর প্রোফাইল সম্পর্কে আমার জানা নাই। এন্ড আজকের ভিডিও বানানোর আগে ওকে নিয়ে রিসার্চ করার মতো আমার টাইমটাও পাই নাই, কারণ একটা পার্সোনাল কাহিনী ছিল। সো এটা আর কি আপনারা জানেন একটা। আজকের মেইন যেই মারামারি, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ তো মাঠের মধ্যে মারামারি থাকে, মাঠের বাহিরে কিন্তু এদের মারামারি বন্ধ হয় না। তো এরকমই একটা কাহিনী, বার্সেলোনা একটা প্লেয়ারকে সাইন করার জন্য টার্গেট করে রাখছে এবং রিয়াল মাদ্রিদ ওই প্লেয়ারের কাছে গিয়ে গুটিবাজি শুরু করে দিয়েছে। এন্ড যে প্লেয়ারটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে মার্গোহি। মার্গোহি কিন্তু চিনেন, ক্রিস্টাল প্যালেসের, যাকে গত সিজনে লিভারপুল সাইন করার জন্য একদম টোটালি কনফার্ম হয়ে গেছিল, সাইন করতেছে লিভারপুল, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে ক্রিস্টাল প্যালেসের অন্য একটা প্লেয়ার ইনজুরি হওয়ার কারণে ক্রিস্টাল প্যালেস আর মার্গুহিকে ছাড়ে নাই। তো মার্গুহির আগামী সিজনের মধ্যে ক্রিস্টাল প্যালেসে তার কন্ট্রাক্ট শেষ হইতেছে। এন্ড অলরেডি এই রেসের মধ্যে কিন্তু নিউক্যাসল, লিভারপুল ছিল, পাশাপাশি বার্সেলোনা এদিকে একটু নজর রাখতেছিল, নজর বলতে অনেকটা অ্যাক্টিভলি আর কি কাজ করে যাচ্ছিল। তো এখন আবার নাকি রিয়াল মাদ্রিদ এই রেসের মধ্যে বার্সাকে টেক্কা দিতে চলে গেছে। খবর অনুযায়ী মার্গুহি নাকি বার্সেলোনার থেকে রিয়াল মাদ্রিদকে বেশি প্রায়োরিটি দিতেছে আর কি। আমাদের কি দুর্দশা দেখেন, রিয়াল মাদ্রিদ যাওয়ার জন্য আমাদেরকে রিজেক্ট করে প্লেয়াররা। আসলে এখানে প্লেয়ারদেরকে কোনো দোষ দিয়ে লাভ নাই, আমাদের ফিনান্সিয়াল স্ট্রাকচারটা এরকম, যারা টাকা চাইবে তারা যারা টাকা চাইবে, ট্রফি চাইবে, এই চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি চাইবে, তারা যাবে রিয়াল মাদ্রিদে, স্বাভাবিক। এন্ড যারা ফুটবল ভালোবাসে, ফুটবল বিউটিফুল সুন্দর ফুটবল উপহার দিতে চায় বিশ্বকে, তারা আসে বার্সেলোনায়। তাদেরকে আপনি বার্সায় যারা আসে, বার্সেলোনার যে স্কোয়াড আছে যারা আসে, আপনি তাদেরকে মিলিয়ন মিলিয়ন টাকা দেন, টাকা অফার করেন, ওরা বার্সার সাথে বেইমানি করবে না। মানে এরকমটা আমার সচক্ষে দেখা হয় না আর কি, এরকম প্লেয়ার। সো বার্সা আর রিয়াল মাদ্রিদের ডিফারেন্সটা হচ্ছে আর কি এই জায়গার মধ্যেই। তো আপনার কাছে কি মনে হয়, মার্গুহি শেষ পর্যন্ত আগামী সিজন তো ওর ক্রিস্টাল প্যালেসের লাস্ট সিজন, এটা 100% ধরে রাখেন, আগামী সিজনে সে কোথায় আসবে? বার্সায় নাকি লিভারপুলে নাকি রিয়াল মাদ্রিদে? নিউক্যাসল তো যাইতেছে না, এটা ধরে রাখেন। কারণ যেই রেসের মধ্যে ভাই লিভারপুল আছে, বার্সেলোনা আছে, রিয়াল মাদ্রিদ আছে, ওই রেসের মধ্যে নিউক্যাসলের কিসের খানা সম্ভব। এন্ড আজকে সবচেয়ে বড় ব্রেকিং যেটা, ওইটা কিন্তু আমি প্রথমে বলি নাই, এটা হচ্ছে লামিন ইয়ামালকে সাইন করার জন্য কিন্তু পিএসজি থেকে ইন্টারেস্ট আসতেছে। এন্ড পিএসজি যেই অ্যামাউন্টটা কনসিডার করতেছে, আপনারা যদি শুনেন মানে মাথা নষ্ট হয়ে যাবে। পিএসজি কিন্তু বার্সা থেকে নেইমারকে সাইন করে 200 মিলিয়ন দিয়ে, 200 মিলিয়ন দিয়ে। এন্ড রাইট নাও লামিন ইয়ামালকে সাইন করার জন্য তারা কত মিলিয়ন পে করার প্ল্যান করেছে জানেন? 230 মিলিয়ন। ভাই লামিন এই জিনিসটা, এই নিউজটা যদি সত্যি হয়, তাহলে বার্সেলোনা ফিনান্সিয়াল ক্রাইসিসে থাইকা আমার মনে হয় না, বিশ্বাস করেন, আমার বার্সার প্রতি এতটুকু কনফিডেন্স আছে যে বার্সা নিজ থেকে লামিন ইয়ামালকে বিক্রি করতে যাবে না। লামাসিয়ার প্রতি আমি একটু আগে যেটা বললাম, যে লামাসিয়া কখনো বার্সার সাথে বেইমানি করে না।
লামাসিয়ার কোনো প্লেয়ার বার্সার সাথে আপনি কখনো বেমানি করছে ওই যদি এক্সাম্পল দেখাইতে পারেন, বিশ্বাস করেন আমি লাইভে এসে ক্ষমা চাইবো। তো লামাসিয়া কখনো বার্সাকে বিট্রে করবে না। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, হ্যারি মেগুয়ারের সিচুয়েশন ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে কিন্তু খারাপের দিকে যাইতেছে। হ্যারি মেগুয়ারের সিচুয়েশন ম্যানচেস্টার ইউনাইটেড এখন পর্যন্ত ক্লিয়ার না। তার কন্ট্রাক্ট আগামী সামার উইন্ডোতেই শেষ হয়ে যাইতেছে। তো আই থিঙ্ক ম্যানচেস্টার ইউনাইটেড তার সাথে কন্ট্রাক্ট রিনিউ করবেন। এন্ড সৌদি আরব থেকে হ্যারি মেগুয়ারকে নেওয়ার জন্য অনেক কথাবার্তা চলেছিল। সৌদির আল নাসের নাকি হ্যারি মেগুয়ারকে সাইন করতে চাচ্ছে। সো 32 বছর বয়সে এসে সৌদি প্রো লিগে যাওয়া হ্যারি মেগুয়ারের জন্য এই অবস্থায় মানে জিনিসটা আসলে খারাপও হইব না। সো দেখা যাক শেষ পর্যন্ত কি। সো এই ছিল আজকে আমরা ডেইলি ফুটবল আপডেটস। ভিডিওটি ভালো লাগলে এবং এইরকম ভিডিও ডেইলি আপনার নিউজ ফিডে পেতে ফলো করুন 90 মিনিট প্লাসকে। ফুটবল অল এলং ফ্রি প্যালেস্টাইন।